আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের চিত্র সম্পর্কে কিছু কথা বলবো এবং চিত্র দিয়ে আমরা অধ্যায়ের কি কি রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। তোমরা এখনও যারা নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা একটু দেখি প্রথম অধ্যায়ের কি দেওয়া আছে বা কি বলেছে। আমরা জানি অধ্যায়ের নাম হচ্ছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। হ্যাঁ, এখানে দেখো তোমরা দেখতে পারতেছো, এখানে দেওয়া আছে একটা ছবি দেওয়া আছে এবং চিত্রটা হচ্ছে, এটা হচ্ছে কি বলতো, অ্যাটমিক ক্লক। হ্যাঁ, এই দেখো ছবি তোমরা দেখতে পাচ্ছ, ছবিটা এটা হচ্ছে অ্যাটমিক ক্লক একটা। এখন এইটার কাজ কি বা ব্যবহারটা কি, দেখো এখানে কিন্তু আমরা কিছু ব্যবহার লিখে দিয়েছি, যেটা হচ্ছে সময়ের পরিমাপে সব থেকে নির্ভুল যন্ত্র এবং অ্যাটমিক, দেখো এবং হচ্ছে অ্যাটমিক ক্লকগুলো মহাকাশ নেভিগেশন, বৈজ্ঞানিক গবেষণা, কম্পিউটার নেটওয়ার্কিং এবং রেডিও সম্প্রচারে ব্যবহৃত হয়ে থাকে। এখন কার্যপদ্ধতিগুলো কীভাবে কাজ করে একটু খেয়াল করে দেখো কীভাবে কাজ করে। অ্যাটমিক ক্লক পরমাণু নির্দিষ্ট কম্পনের ফ্রিকোয়েন্সি পরিমাপ করে সময় নির্ধারণ করে। এই কম্পনে সিজিয়াম পরমাণু বা রুবিডিয়াম ব্যবহৃত হয়। এই কম্পন প্রতি সেকেন্ডে নির্দিষ্ট সংখ্যক হয়, তাই এটি পৃথিবীর সবচেয়ে নির্ভুল ঘড়ি, যা কয়েক কোটি বছরেও 1 সেকেন্ডে বেশি কি ভুল করে না। যেমনটা তোমরা প্রথম অধ্যায়ে পড়েছো যে 1 সেকেন্ড কাকে বলে। যেমন আমরা একটু দেখি যে 1 সেকেন্ড কিন্তু কাকে বলে। 1 সেকেন্ড সংজ্ঞা বলা হলো 1 সেকেন্ড কাকে বলে বা বলতে কি বোঝো। তো তোমরা জানো, তোমরা পড়েছো প্রথম অধ্যায়ে যে সিজিয়াম পরমাণুর ভর হচ্ছে 92, ভর 92 না সরি, এর ভর হচ্ছে 55 বা পারমাণবিক সংখ্যা 55। এই পরমাণুটা তোমরা দেখছো যে এই পরমাণুটা যে একবার কম্পন মানে সরি, এই কম্পনটা তোমার হচ্ছে এই পরমাণুটা প্রায় 919 কোটি 26,31,770 বার, হ্যাঁ 770 বার, এতবার স্পন্দন দিতে, মানে ভাইব্রেশন হতে, পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে তাকে বলা হচ্ছে 1 সেকেন্ড। তাহলে চিন্তা করো, তাহলে এই পরমাণুটা কত ক্ষুদ্র এবং সে কত ফাস্ট ভাইব্রেশন দেয়, তাকেই বলা হচ্ছে 1 সেকেন্ড, মানে আদর্শ মান নিয়ে করা হয়েছে। তাহলে এইটা কিভাবে ক্যালকুলেট করা হলো, এগুলা ক্যালকুলেট করা হচ্ছে এই যে আমরা তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাটমিক ক্লক দিয়ে। ওকে, সো এইটাই এখানে বলা হয়েছে। এবার একটু দেখি আমরা পরের ছবিটা, এখানে প্রথম অধ্যায়ে বেশ কিছু চিত্র রয়েছে। এবার দেখো এখানে দেওয়া আছে স্ক্রু গজ। হ্যাঁ, স্ক্রু গজ একটা ছবি দেওয়া আছে, তোমরা সবাই আইহোপ চেনো এটা, কারণ প্র্যাকটিক্যাল যখন করো তোমরা এটা কিন্তু বাধ্যতামূলক তোমাদের করতে হয়, বা এটা হচ্ছে তোমরা আসে এসএসসি পরীক্ষায় ব্যবহারিক, এটা বরাবরই চলে আসে, এটা ভার্নিয়ার স্কেল খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে স্ক্রু গজ ব্যবহার যেমন দেওয়া আছে, ব্যবহারটা কি বলেছে দেখো তো। ছোট বস্তু যেমন তার, পাতলা ধাতুর শীট বা ছোট বলের ব্যাস নির্ণয় করতে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। ডি সূত্র তোমার পড়েছে এই জায়গায়, ডি ইকুয়ালস টু তোমার পড়েছে এল প্লাস সি ইন্টু এল সি, এটা পড়েছো না। তো এইটা হচ্ছে দুইটা স্কেল রয়েছে এখানে, একটা হচ্ছে কি রয়েছে বলো তো, এটা বৃত্তাকার স্কেল, আর একটা যে মূল স্কেল রৈখিক স্কেল ভিতরে আছে, রৈখিক স্কেল ভিতরে রয়েছে, দুইটা স্কেল এখানে রয়েছে, তোমরা ম্যাথ করার সময় দেখেছো। তো এটা দিয়ে কি করা যায়, তার ব্যাস পরিমাপ করা যায়, ছোট ব্যাস মাপা যায়, ছোট দৈর্ঘ্য বা পুরুত্ব মাপা যায়। তো কার্যপদ্ধতি দেখো, মাপতে চাওয়া বস্তুটি স্ক্রুগজে স্থাপন করে, মানে এই যে এখানে এই যে মাঝখানে স্থাপন করতে হবে। যদি আরো বড় হয় তাহলে এটাকে আমরা ঘুরাবো, এই যে বৃত্তাকার স্কেলটা ঘুরাইলে ওটা পিছনে যাবে, এটাও কি আস্তে আস্তে প্রসারণ হয়ে যাবে, একটু দূরে চলে যাবে, তখন বস্তুটা তুমি ভিতরে বসাতে পারবা, এবার তুমি নির্দিষ্টভাবে মাপতে পারবা। তো দেখো স্ক্রু ঘোরাতে হবে এবং ঘোরানোর পর বৃত্তাকার স্কেলের যে দাগের সাথে মূল স্কেলের শূন্য দাগটা মিলবে, সেই দাগটি হবে মূল স্কেল পার্ট। অর্থাৎ এই যে বৃত্তাকার স্কেলের সঙ্গে এই শূন্য, এই বরাবর যে দাগটা মিলে যাবে মূল, এই দাগটা, এটা হচ্ছে মূল স্কেল পার্ট, আর এই বরাবর যে দাগ মিলে যাবে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট। ওকে, দেখো আবার বৃত্তাকার স্কেল যে দাগটি মূল স্কেলের সাথে মিলে যাবে সেটা হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট। মূল স্কেলের পার্টের সাথে বৃত্তাকার স্কেল পার্ট লঘিষ্ঠ গণন দিয়ে গুণ করে যোগ করে মোট পরিমাপ করা সম্ভব। এই যে আমরা যেটা বলছি, লঘিষ্ঠ গণন দিয়ে এই দুটো যোগ করে আমরা গুণ করলেই মেইন ব্যাসটা পেয়ে যাব, ডি পেয়ে যাব, বুঝছো। এটা তোমরা ম্যাথে করেছো এগুলা। আচ্ছা, এরপর যন্ত্রটা একটু দেখি আমরা। এরপরটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স, খুবই গুরুত্বপূর্ণ একটা যন্ত্র, একটু দেখো, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। এখানে কিন্তু আমরা জানি স্লাইড ক্যালিপার্সের অপর নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। ওকে, সো এখানে কিন্তু তোমরা দেখতে পারতেছো যে এখানে রয়েছে দুইটা স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল আর এটা হচ্ছে মেইন স্কেল বলি, মূল স্কেল বলি, এটাকে আমরা প্রধান স্কেল বলি। সো ভার্নিয়ার স্কেলের মধ্যে দাগ থাকে কিছু, দাগগুলো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না, এখানে দাগ থাকে কিছু ভার্নিয়ার স্কেলে, এখানে কিছু দাগ রয়েছে। হ্যাঁ, এখানে কিছু ভার্নিয়ার স্কেলে দাগ রয়েছে এখানে দেওয়া, এই যে এই জায়গায়, এই যে এইটা ভার্নিয়ার স্কেল, এইটা ওকে, কিছু দাগ থাকে এখানে, এটা ভার্নিয়ার স্কেল। ওকে, এখানে কিছু দাগ থাকে। আচ্ছা, এটা ভার্নিয়ার স্কেল।
আচ্ছা এখন দেখো এখানে কি বলছে, ব্যবহারটা কি, এটা দিয়ে হচ্ছে আমরা কোনো বস্তুর সর্বনিম্ন দৈর্ঘ্য বা সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। দেখো কোনো বস্তুর ভেতরে বা বাইরে ব্যাস নির্ণয় করা যায়, সবচেয়ে ছোট দৈর্ঘ্য বা প্রস্থ বের করা যায়, গভীরতা মাপা যায়। কার্যপদ্ধতি কীভাবে ব্যবহার করবো খেয়াল করে দেখো, যখন তুমি বস্তুটা নিয়ে আসবা, এই যে বস্তুটা এই জায়গায় রাখবা, এই জায়গায়, এই যে এই জায়গায়, আর বস্তুটা আরও ছোট হয় তাহলে কি করবা, এইখানে রাখলা, তখন এটাকে তুমি কি করবা, এইদিকে সরাই নিয়ে আসবা। স্লাইড যেহেতু আমি হচ্ছে স্লাইড ক্যালিপার্স, এটা স্লাইডের মতো যাওয়া আসা করে, তুমি সরাই নিয়ে আসলে এদিকে চলে আসবে। এখন তুমি এক্স্যাক্টলি কিন্তু এখন তুমি মাপতে পারবা, মানে একটা পিওর মাপ করতে পারবা। এখন নিয়ে আসলা, এখন এই বরাবর যে মাপটা, এটা হচ্ছে মূল স্কেল পার্ট, এই বরাবর যে মাপ থাকবে সেটা হচ্ছে মূল স্কেল পার্ট। আর ভার্নিয়ার স্কেল পার্ট কোনটা, ভার্নিয়ার সমাবর্তন সূত্রটা হচ্ছে এটার L = M + V × VC। সো এম হচ্ছে কি বলতো, মূল স্কেল পার্ট, এই বরাবর যে মান থাকবে, বস্তু দিয়ে হচ্ছে মনে করো এইটা বস্তু, এটা হচ্ছে মূল স্কেল পার্ট। ভার্নিয়ার সমাবর্তন হচ্ছে ভি হচ্ছে এই যে ভার্নিয়ার স্কেলের সঙ্গে মূল স্কেলে যে দাগটা মিলে যাবে, অর্থাৎ মনে করো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর 10টা থাকে বা 20টা দাগ থাকে, আর এটা হচ্ছে মূল স্কেল মনে করো, এটা বাঁকা করে দিলাম। তো দেখো একটু আমরা দেখি, দেখো দেখো খেয়াল করো, তা ভার্নিয়ার স্কেলের সঙ্গে দেখো এই দাগটা কিন্তু হুবহু মিলে গেছে, একটা দাগ মিলে, সব মিলবে না। তো ভার্নিয়ার স্কেলের সঙ্গে 1, 2, 3 নাম্বার দাগ মিলে গেছে। ভার্নিয়ার স্কেলে যে দাগের সঙ্গে মূল স্কেল হুবহু মিলে যাবে তাকে বলা হচ্ছে ভার্নিয়ার সমপাতন, তাহলে এটাকে বলবো আমরা ভি। আর ভিসি এর মান তো কনস্ট্যান্ট আমরা জানি, ঠিক আছে, ভার্নিয়ার ধ্রুবক। তাহলে কিন্তু দেখো এভাবে পাঠ্যপুস্তকে দেখো কি দেওয়া আছে, যে স্লাইড ক্যালিপার্স দুটি স্কেল, প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেল থাকে। বস্তুকে স্লাইড ক্যালিপার্সের চোয়ালের মাঝখানে রাখার পর ভার্নিয়ার স্কেলের যে দাগটি প্রধান স্কেলের কোনো দাগের সাথে হুবহু মিলে যায় তাকে বলা হয় ভার্নিয়ার পার্ট বা ভার্নিয়ার সমপাতন। ওকে, এবার আসো দেখো, প্রধান স্কেলের পার্ট ও ভার্নিয়ার স্কেলের পার্ট ভার্নিয়ার ধ্রুবক গুণ করে যোগ করে মোট পার্ট পাওয়া যায়, যেটা আমি লিখেছিলাম সূত্রের মধ্যে। এই যে দুটো যোগ করার পর ভার্নিয়ার ধ্রুবক দিয়ে গুণ করলে আমরা মোট এল পেয়ে যাব। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের কথাবার্তা। এবার যদি একটু দেখি আমরা থামা ঘড়ি, এটা তোমার সবাই চেনো, এমন কেউ নাই যে চেনো না। এটা স্টপ ওয়াচ যেটা বলি আমরা, যে এটা ব্যবহারের কথা ল্যাবরেটরিতে, কারণ ল্যাবরেটরিতে খেয়াল করবো আমরা খুব কম সময়, মানে নির্দিষ্ট সময় কিন্তু কোনো কাজগুলো করতে হয়। কেমিস্ট্রি ল্যাব বা ফিজিক্স ল্যাবে নির্দিষ্ট সময় ধরে একটা কাজ করতে হয়। তো নির্দিষ্ট সময় আমরা অনুমান করে বলতে পারি না, ঘড়ি দেখতেছি যে 5টা বাজে 10 পর্যন্ত করো, না এমন না, একটা নির্দিষ্ট টাইম নিয়ে করতে হয়। এই জন্য আমাদের একটা স্টপ ওয়াচ বা থামা ঘড়ি ব্যবহার করি। দেখো কি বলছে, ল্যাবরেটরিতে যে কোনো প্রক্রিয়ায় সময়কাল মাপতে এটা ব্যবহার করা হয়, যেমন রাসায়নিক বিক্রিয়ার সময়, কেমিস্ট্রি ল্যাবে ম্যাক্সিমাম সময়। তারপর দৌড়, সাঁতার, সাইক্লিং, হ্যাঁ, এগুলোতে ব্যবহার করা হয়। কার্যপদ্ধতি দেখো, থামা ঘড়িতে স্টপ দেওয়া আছে, স্টার্ট দেওয়া আছে, রিসেট দেওয়া আছে। সো এই বাটনগুলো দেওয়া আছে, এই যে রিসেট একটা বাটন দেওয়া আছে, এখানে সব বাটনগুলো কিন্তু ক্লিক করে দিয়ে, হ্যাঁ, স্টার্ট, ঠিক আছে, আবার স্টপ দেওয়া আছে, রিসেট দেওয়া আছে। ওকে, এইভাবে কিন্তু আমরা, এটা একটা বাটন, এটা হচ্ছে আরেকটা বাটন। সো এটা ক্লিক করলে আমরা স্টার্ট করবো, আবার যদি বলি না আমার 10 সেকেন্ড হয়ে গেছে, আবার প্রথম থেকে শুরু করবো, রিসেট ক্লিক করলে কিন্তু আবার 0, 0 শুরু হয়ে যাবে। তোমরা সবাই জানো এবং চেনো। তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের চিত্র, যে 4টা চিত্র রয়েছিল সেটা নিয়ে কথাবার্তা। তো তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা এখনো যারা আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।